আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের চারজন স্প্যানিশ কোচকে নিয়ে। মোহনবাগান যবে থেকে আইএসএল খেলছে এখনো পর্যন্ত যে কোচেরা পরিবর্তিত হয়ে এসছেন প্রত্যেকেই ছিল একজন করে স্প্যানিশ কোচ। যদি আমরা প্রথম থেকে দেখি, প্রথমবার যখন মোহনবাগান আইএসএল খেলতে শুরু করলো তখন কোচ ছিলেন অ্যান্টোনিও হাবাস। তারপরে এলেন জুয়ান ফেরান্ডোর পর আবার হাবাসের পরে মলিনা এবং এখন লাস্টে লোবেরা। তো এই চারজন কোচের কী স্ট্র্যাটেজি, তাদের খেলার ধরনগুলো কী ছিল সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এই যে চার কোচ মোহনবাগানে এসছেন বিভিন্ন সময়, তাদের প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা আলাদা ধরনের, কিন্তু তার মধ্যেও যদি খোঁজেন তাহলে দুজন করে স্ট্র্যাটেজির মিল আপনি খুঁজে পাবেন। যেমন হাবাসের স্ট্র্যাটেজির সাথে মলিনা স্ট্র্যাটেজির বেশ কিছু মিল আছে, একইভাবে ফেরান্ডো স্ট্র্যাটেজির সাথে লোবেরা স্ট্র্যাটেজিরও কিছু মিল রয়েছে। প্রথমে বলি হাবাস এবং মলিনা, এদের দুজনের মেন কনসেপ্ট যেটাতে এনারা বিলিভ করতেন সেটা হচ্ছে যে ডিফেন্সটাকে বেশি গুরুত্ব দিতে হবে, আগে ডিফেন্স সামলাও তারপর অ্যাটাকে যাও। এবং এরা দুজনেই মনে করতেন ডিফেন্স যদি স্ট্রং হয় তাহলে টিম কোনোভাবে যদি গোল না খায় তাহলে আমরা ম্যাচ কোনোদিন হারবো না, খুব খারাপ হলে আমরা ড্র করতে পারি। এই কনসেপ্টে দুজনেই বিশ্বাস করতেন। অন্যদিকে লোবেরা এবং ফেরান্ডো স্ট্র্যাটেজির মধ্যে এই মিলটা রয়েছে, তারা কিন্তু অপোনেন্টকে তছনছ করে দিতে চায়। তাদের মেন স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাট্যাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি অপোনেন্টকে যদি কন্টিনিউয়াস অ্যাট্যাক করে যান এবং আপনি যদি বল পজিশনটা রাখেন তাহলে অপোনেন্ট বল পেলে, সুযোগ পেলে তবে তো অ্যাট্যাক করবে। তো সেই সুযোগটা তারা দিতে চায় না, তারা প্রথম থেকেই অপোনেন্টকে তছনছ করে দিতে চায়। তো বলতে পারেন এইগুলো ছিল প্রত্যেকটি কোচের মূল স্ট্র্যাটেজি, কিন্তু কখনোই দুজন কোচের চিন্তাভাবনা বা স্ট্র্যাটেজি পুরোপুরি একরকম নয়, প্রত্যেকের মধ্যে কিছুটা করে পার্থক্য আছে। তো এক এক করে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি হাবাসকে নিয়ে বলি, যেটা বললাম হাবাস ডিফেন্সে বেশি জোর দেওয়া পছন্দ করতেন। হাবাস অপোনেন্টের অ্যাটাকিং বা অপোনেন্টের আক্রমণকে রেজিস্ট করে তারপর অ্যাটাক বিল্ড করতেন। হাবাসের টিমে সব থেকে বেশি গুরুত্ব পেত ডিফেন্ডাররা এবং ডিফেন্স ছিল তার ফার্স্ট প্রায়োরিটি। হাবাসের খেলায় মেন বিল্ড আপ হতো কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড থেকে। সেন্ট্রাল মিডফিল্ডার ভীষণভাবে জরুরি ছিল এবং তার ভূমিকা ছিল মারাত্মক হাবাসের খেলার ক্ষেত্রে। এই কারণেই কিন্তু যখন হাবাস সেকেন্ড টাইম ফেরান্ডোর পর ফিরে এলেন তখন তিনি ফার্স্ট যে চেঞ্জটা করলেন, হুগো বুমোসকে সরিয়ে দিয়ে তিনি নিয়ে এলেন জনি কাউকোকে। হাবাসের টিমের মেন খেলাটা ছিল মিডফিল্ড জোনে, সেন্ট্রাল লাইনের আশেপাশের অঞ্চলে। সেখান থেকে সেন্ট্রাল মিডফিল্ডার একটা থ্রু বল বা একটা লং পাস এগুলোর মাধ্যমে মেন অ্যাটাকটাকে বিল্ড করতো, বা এখান থেকে পাস যেত সেখান থেকেই স্ট্রাইকাররা বা অ্যাটাকাররা গোল করতো। এছাড়া হাবাস ক্রসিংয়ের ওপর জোর দিতেন, সাইড লাইন দিয়ে উঠে গিয়ে লম্বা ক্রস এবং সেটাকে কাজে লাগিয়ে অ্যাটাকারদের গোল করা, যেটা আমরা প্রবীর দাস রয় কৃষ্ণার একটা জুটি দেখতে পেয়েছিলাম সেই সময়। সুভাশিস বোস রয় কৃষ্ণার মধ্যেও একই রকম একটা জুটি ছিল। এছাড়া ডবল স্ট্রাইকারের ক্ষেত্রে উইলিয়াম এবং রয় কৃষ্ণা যখন একসাথে খেলতো তখন আমরা ডবল স্ট্রাইকার ইউজ করে অপোনেন্টের বিরুদ্ধে গোল তুলে নেওয়ার একটা চেষ্টা হাবাসকে বারবার আমরা করতে দেখেছি। এবং কোচ হিসেবে হাবাস কিন্তু ছিলেন কড়া হেডমাস্টারের মতো, পুরো টিমের দায়িত্ব বলুন, কন্ট্রোল বলুন, সব কিছুই ছিল তার হাতে। এবং আগেও বললাম হাবাসের টিমে উইঙ্গারদের একটা ভালো ভূমিকা ছিল। হাবাস মেনলি 4-4-2-তে খেলানোটাই পছন্দ করতেন, কখনো 4-2-3-1-এও খেলাতেন। নেক্সট যখন হাবাস পদত্যাগ করে চলে গেল তখন জুয়ান ফেরান্ডোকে তড়িঘড়ি গোয়া থেকে নিয়ে আসা হলো। জুয়ান ফেরান্ডো স্ট্র্যাটেজি কিন্তু হাবাসের মতো একদমই ছিল না। জুয়ান ফেরান্ডো পছন্দ করতেন পাসিং ফুটবল, ছোট পাস এবং গ্রাউন্ড পাস। জুয়ান ফেরান্ডোর টিমের যে বিল্ড আপ প্লে বা অ্যাটাক জেনারেট সেটা কিন্তু ডিফেন্স থেকে বা মাঝমাঠ থেকে হতো না, এই পুরো জিনিসটাই মেনলি হতো অপোনেন্টের বক্সে। এবং জুয়ান ফেরান্ডোর টিমের মেন জায়গা ছিল মিডফিল্ড। জুয়ান ফেরান্ডো মনে করতেন আমি যদি সব সময় বলটা আমার কাছে থাকি, আমি যদি কন্টিনিউয়াস অপোনেন্টকে অ্যাটাক করে যাই, অপোনেন্টকে অ্যাটাক করার সুযোগ না দিই, তাহলে ম্যাচ আমরাই জিতবো বা আমরা অপোনেন্টকে তছনছ করব। তো আপনাদের আশা করি মনে আছে জুয়ান ফেরান্ডো এমন একটা টিম বানিয়েছিল যাতে কোনো স্ট্রাইকার ছিল না, ম্যাক্সিমামই মিডফিল্ডার এবং মিডফিল্ডারে ভর্তি বলতে পারেন।
জুয়ান ফেরান্ডো মনে করতো তার টিমে সব প্লেয়ার গোল করতে পারে, তাই আলাদা করে গোল করার জন্য কোনো স্কোরার বা স্ট্রাইকারের তার কোনো প্রয়োজন নেই। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা ছিল মারাত্মক বেশি, এবং তাকে কেন্দ্র করে বা বলতে পারেন হুগো বুমসকে কেন্দ্র করেই পুরো খেলাটা চলতো। এবং জুয়ান ফেরান্ডো স্ট্র্যাটেজিতে খেলাটা কিন্তু মেনলি হতো অপোনেন্টের বক্সে, সেখানে একটা পায়ের জঙ্গল তৈরি হতো, তার মাঝখান থেকে কেউ গোল করতে পারলে গোল হতো। এবং জুয়ান ফেরান্ডো যেটা প্লাস পয়েন্ট ছিল, জুয়ান ফেরান্ডোর খেলার সময় মোহনবাগান যে চান্স ক্রিয়েট করতো তার সংখ্যা ছিল অগুন্তি, কিন্তু সব ক্ষেত্রে প্লেয়াররা গোল করতে পারতো না। গোল করার ক্ষেত্রে মানে গোল পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতো, কারণ প্রপার স্ট্রাইকার ছিল না। পরের দিকে দিমিত্রিকে আনা হয়েছিল, কিন্তু দিমিত্রিও প্রপার স্ট্রাইকার ছিল না, তবে দিমিত্রি কাজ চালিয়ে দিত জুয়ান ফেরান্ডোর টিমে। জুয়ান ফেরান্ডোর টিমে উইঙ্গারদের ভূমিকা ছিল ঠিকই, কিন্তু সেটা হাবাসের টিমের মতো সাইড দিয়ে উঠে গিয়ে ক্রস তোলা, সেখান থেকে স্ট্রাইকার গোল করবে এরকম ব্যাপারটা নয়। ছিল সাইড লাইন দিয়ে উঠে গিয়ে বলটাকে হোল্ড করা, বাকি টিম বক্সের কাছে আসবে, তখন তারা বক্সের মধ্যে ছোট ছোট পাস খেলবে। এবং জুয়ান ফেরান্ডোর টিমের অ্যাডভান্টেজ এটাই ছিল যে যদি কোনো কারণে টিম পিছিয়ে পড়ে গোল খেয়ে একটা বা দুটো, গোল কিন্তু রিটার্ন দেওয়ার মতো অ্যাট্যাক তারা তৈরি করতো। এখন রিটার্ন দিতে পারতো কি পারতো না সেটা স্ট্রাইকার ছিল না তার উপর ডিপেন্ড করছে, কিন্তু তার স্ট্র্যাটেজিটা ছিল যে একটা গোল খেলে আমি 4টে গোল দেবো। এবং জুয়ান ফেরান্ডোর মানুষ হিসেবে যে কনসেপ্টটা বা কোচ হিসেবে যে কনসেপ্টটা, সেটা হাবাসের থেকে আলাদা ছিল। তিনি মোটেই হেডমাস্টার ছিলেন না, তিনি টিমের সাথে বন্ধুর মতো মিশতেন, এবং বোঝা যেত না যে তিনি প্লেয়ার না কোচ, কারণ তিনি প্র্যাকটিসেও নামতেন, প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিসও করতেন, এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তিনি টিমের মধ্যে তৈরি করেছিলেন। পরে অনেক প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে পরে আসবো, কিন্তু আপাতত তিনি সেটা চেষ্টা করেছিলেন একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং তিনি ফুটবল নিয়ে অনেকটাই পড়াশুনো করেছিলেন, এবং তার ফুটবল নিয়ে পড়াশুনোর যে এফেক্টগুলো বা এক্সপেরিমেন্টগুলো, যে চেষ্টাগুলো তিনি করতেন, সেটা কিন্তু তার খেলায় পরিষ্কার দেখা যেত। এবং এই টিমটাকে নিয়ে কিছু করে দেখানোর একটা খিদে তার মধ্যে সব থেকে বেশি দেখা গেছিল। এরপরে জুয়ান ফেরান্ডো যখন পদত্যাগ করে চলে গেল, তখন এলেন হাবাস। তো হাবাসকে নিয়ে আর আলোচনা করছি না, আগেই করেছি। এরপর হাবাস চলে যাওয়ার পর এলেন মলিনা। মলিনার চিন্তাভাবনা কিন্তু একটু অন্য রকমের ছিল, তার পেছনে কারণটাও ছিল। মলিনাকে মেনলি রিকোয়েস্ট করে আনা হয়েছিল যে মলিনা এএফসি কাপে মোহনবাগানকে নিয়ে যাতে ভালো কিছু করতে পারেন বা মোহনবাগান টিমকে পরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো মলিনার এএফসি কাপ সম্পর্কে একটা অভিজ্ঞতা ছিল, সেখানকার টিম কীরকম হতে পারে, তারা মোহনবাগানের থেকে কতটা স্ট্রং। তো সেই কারণেই বলতে পারেন মলিনার মূল স্ট্র্যাটেজি স্তম্ভ ছিল ডিফেন্স। মলিনা এটা বুঝেছিলেন মোহনবাগান কখনো অ্যাটাকিং খেলে অপোনেন্টকে উড়িয়ে দিতে পারবে না এএফসি কাপে অন্তত। তো মলিনার স্ট্র্যাটেজি প্রথম থেকেই ছিল মেনলি ডিফেন্সিভ, 2জন করে বিদেশি ডিফেন্ডার, যেটা আগে কোনো কোচের সময় মেনলি দেখা যায়নি। এবং শুধুমাত্র পাসিং ফুটবল নয়, ফুটবলে যা যা দরকার মানে যা যা হয়, স্কিল, লং বল, লম্বা ক্রস, সেট পিস, সেই সব কিছুকে তিনি ব্যবহার করে গোলটা করতে চাইতেন। কিন্তু মলিনার টিমে যে সমস্যাটা মেনলি দেখা যাচ্ছিল, মিডফিল্ডে বিদেশির অভাব, এবং সেই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফেন্স থেকে লং বল চলে যেত এবং সেখান থেকে একটা করে অ্যাটাক জেনারেট করতো। তবে বাকি সব কোচেদের থেকে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন মলিনার সময় কিন্তু সব থেকে বেশি সেট পিসের ইউটিলাইজ হয়েছে। একটা করে কর্নার বা একটা ফ্রি কিক হলেই তখন মনে হতো যে না, এখান থেকে মোহনবাগান একটা গোল করে দিতে পারে, যেটা অন্যান্য কোচের ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি। এবং মলিনার কোচিংয়ে ডিফেন্ডারদের অনেক বেশি গোল করতে দেখা গেছে, যেটা অন্যান্য কোচেদের ক্ষেত্রে অতটা দেখা যায়নি। তো বলতে পারেন মলিনার টিমের মূল স্তম্ভ ছিল কিন্তু 2জন ডিফেন্ডার। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মলিনা যে স্টাইলে খেলান, সেখানে যদি একটা আমের জাহু প্যাটার্নের প্লেয়ার বা সিডিএম থাকতো, যে ডিফেন্সের আগে ব্লকটা করবে এবং পুরো খেলাটা ডিস্ট্রিবিউট করবে, অথবা অ্যাটলিস্ট একজন জনি কাউকো যে মাঝমাঠ থেকে খেলাটাকে ডিস্ট্রিবিউট করবে, থ্রু বল বাড়াবে, সামনের দিকে পাস বাড়াবে, খেলাটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে, তাহলে মলিনার টিমটাকে বেশ খানিকটা অ্যাটাকিংও লাগতো। এবং এই কারণে মলিনার টিমে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের রোল খুব একটা বেশি ছিল না। আপনারা এখন বলবেন গ্রেগ স্টুয়ার্ট তো খেলতো, কিন্তু আপনারা যদি খুব ভালো করে খেলাটা লক্ষ্য করেন, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু অনেক ওপর নিচ করে খেলতো। নিচে থেকে বল কালেক্ট করে পাস দিয়ে
এর ওর সাথে 1-2 খেলে ম্যাক্সিমাম সাহালের সাথে খেলতো যখন, সেটা খুব চোখে লাগতো। আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে তারপর সে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করতো। মানে অ্যাকচুয়ালি গ্রেগ স্টুয়ার্ট দুটো রোলই প্লে করতো, সেন্ট্রাল মিডফিল্ডারের এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের। এবার মলিনার টিমে বাকি দুজন যে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার ছিল, দিমি আর কামিন্স, তারা কেউ প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার নয়। তারা দুজনেই বলতে পারেন সেকেন্ড স্ট্রাইকার। তারা কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে, কিন্তু কেউই সেন্ট্রাল মিডফিল্ডারের রোলটা প্লে করতে পারে না। তাই এদের দুজনকে দিয়ে মলিনার কোনো কাজ হচ্ছিল না। এবং মলিনার বাকি কোচেদের থেকে পার্থক্য এইখানেই ছিল। উদাহরণ দিয়ে বললে, ধরুন একটা স্টুডেন্টকে আপনি মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছেন, তো মলিনা হচ্ছেন এমন একজন কোচ যিনি মাধ্যমিকটাকেই টার্গেট করেছেন, ক্লাসের পরীক্ষার জন্য আলাদা কিছু প্রিপারেশান নিচ্ছেন না। তিনি জানেন যে মাধ্যমিকের জন্য যদি প্রিপারেশান নিই, ক্লাসের পরীক্ষায় ফার্স্ট বা সেকেন্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু বাকি কোচেদের টার্গেট এটাই থাকতো যে আগে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হব, তারপর মাধ্যমিক নিয়ে ভাবনা চিন্তা করব। যদিও মলিনার ক্ষেত্রে স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষাই বসেনি, পরীক্ষায় দিতে পারেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু সেই মাধ্যমিকের প্রিপারেশানেই ক্লাস টেস্টে তারা ফার্স্ট হয়ে যায়, রেকর্ড মার্কস পেয়ে ফার্স্ট হয়। পরীক্ষায় খাতায় ভুল বলুন বা গোল খাওয়ার সংখ্যা বলুন, সেটা ছিল খুবই কম। কিন্তু মলিনার টার্গেট কোনো দিনই ডোমেস্টিক লিগ বা আমাদের ক্লাসের পরীক্ষা ছিল না। এবং মলিনা সেই খেলাটাই খেলাতেন যেটা এএফসি কাপে গিয়েও টিমটা খেলতে পারবে। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য ছাত্রকে 2 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষাতেই বসতে দেওয়া হবে না। তাই আর মলিনার কোনো প্রয়োজনও ছিল না। মলিনা ইন্টারেস্টও প্রকাশ করেননি ফার্দার মোহনবাগানে থাকার। এবার যদি চলে আসি এখনকার বর্তমান কোচ লোবেরা। লোবেরা হচ্ছে অ্যাকচুয়ালি জুয়ান ফেরান্ডো যেটা করতে চাইছিলেন, যেটা তার অভিজ্ঞতার অভাবে সে করতে পারেনি, বা বলতে পারেন জুয়ান ফেরান্ডো যে জায়গায় পৌঁছতে চাইছিলেন, লোবেরা সেই জায়গাতেই বসে আছে। ফলে অনেকেই লোবেরার কোচিংয়ের সঙ্গে জুয়ান ফেরান্ডোর কোচিং বা খেলা স্টাইলের একটা মিল খুঁজে পাবেন। জুয়ান ফেরান্ডো যখন টিমটাকে খেলাতো, তখন আপনারা যদি কেউ তখন থেকে আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি বারবার বলার চেষ্টা করেছি, জুয়ান ফেরান্ডো খেলাটাকে বড্ড বেশি অপোনেন্টের বক্সে নিয়ে চলে যাচ্ছে, যেখান থেকে পায়ের জঙ্গল তৈরি হচ্ছে এবং সেখান থেকে গোল করাটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং পেনাল্টি বক্সের সামনে যখন আমাদের প্লেয়ার গ্যাদারিং করছে, সেটা করতে যে সময়টা লাগছে, সেই সময়টাতে অপোনেন্টও তার প্লেয়ারকে নামিয়ে বক্সে ঢুকিয়ে দিচ্ছে। ফলে ওইখানেই আপনার 11টা বা 10-20-20টা প্লেয়ার ওইখানেই ঘোরাফেরা করছে। তখনও আমি বলেছিলাম, জুয়ান ফেরান্ডো যদি এই খেলাটাকে মাঝমাঠে গ্যাদারিংটা করতে পারে, তাহলে ওখান থেকে ছিটকে যাওয়া সাডেন অ্যাটাকে কিন্তু আমরা গোলটা তুলে নিতে পারবো, কারণ আমাদের কাছে ম্যাক্সিমাম সময় বল পজিশন রয়েছে। লোবেরা কিন্তু যদি খুব ভালো করে দেখেন, সেই কাজটাই করছে। লোবেরার গ্যাদারিংটা হচ্ছে মাঝমাঠের লাইনটা ক্রস করে তার আশেপাশের জায়গাটায় গ্যাদারিংটা হচ্ছে। এখান থেকে মোহনবাগান একটা সাডেন স্পিড তুলছে এবং সেই স্পিড থেকে গোলে কনভার্ট করে দিয়ে বেরিয়ে চলে আসছে। এবং অপোনেন্টও সময় পাচ্ছে না যে পুরো টিমটাকে তাদের ডিফেন্সে নামিয়ে নিয়ে যাবে, কারণ খেলাটা তো ডিফেন্সে হচ্ছে না, খেলাটা হচ্ছে মাঝমাঠে। তখন মোহনবাগানের থেকে বল আপনাকে কাটতে গেলে অপোনেন্টকে মাঝমাঠের ওই জায়গাটাই বেশি প্লেয়ার বাড়াতে হবে, তবেই মোহনবাগানের থেকে পজিশন তারা নিতে পারবে। তারা যেই মুহূর্তে প্লেয়ারটা মিডফিল্ডে বাড়াচ্ছে, সেই মুহূর্তে মোহনবাগান অ্যাটাকটা করছে এবং সেক্ষেত্রে ডিফেন্সটা কিছুটা হলেও খালি তারা পেয়ে যাচ্ছে। তাই দেখবেন জুয়ান ফেরান্ডোর সময় মোহনবাগান যতগুলো চান্স ক্রিয়েট করেছে, লোবেরার সময়ও মোহনবাগান প্রায় ততগুলোই চান্স ক্রিয়েট করছে। জুয়ান ফেরান্ডোর সময় কনভার্সান রেটটা একদম খারাপ ছিল, মানে 5টা অ্যাটাক তৈরি করলে 1টা গোল হচ্ছে, সেখানে লোবেরার 5টা অ্যাটাক তৈরি হলে 3টে গোল হয়ে যাচ্ছে। তবে এটাই যে লোবেরার মেন স্ট্র্যাটেজি তা নয়। আগের খেলার ক্ষেত্রে লোবেরার যে স্ট্র্যাটেজি দেখেছিলাম, সেখানে কিন্তু লোবেরার স্ট্র্যাটেজিতেও সিডিএমের একটা বিশাল বড় ভূমিকা ছিল এবং সেই রোলটা প্লে করতো আহমেদ জাহু, যে প্রথমেই অ্যাটাকটাকে ব্লক করত এবং সে মাঝমাঠ দিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে সেন্ট্রাল মিডফিল্ড জোনে গিয়ে সেখান থেকে একটা থ্রু বল বা মেন স্ট্রাইকারকে বল বাড়াতো। মানে খানিকটা ফেরান্ডোর পাসিং ফুটবল প্লাস হাবাসের সেন্ট্রাল মিডফিল্ড থেকে অ্যাটাক তৈরি করা স্ট্র্যাটেজি, দুটোরই মিক্সচার ছিল লোবেরার আগের কোচিংয়ে। এবার কিন্তু মোহনবাগান টিমকে লোবেরা এক্স্যাক্টলি সেম স্টাইলে খেলাচ্ছে না, এবার কিন্তু তিনি নতুন স্ট্র্যাটেজি ইউজ করছেন এবং এটা একটা আলট্রা মডার্ন স্ট্র্যাটেজিও আপনি বলতে পারেন। এবং সেই স্ট্র্যাটেজি মোহনবাগানের মতো টিমে ইমপ্লিমেন্ট করে যে তিনি রেজাল্ট দিচ্ছেন, এটা বিশাল ব্যাপার। তবে এখন রেজাল্ট দেখতে হবে, কারণ জুয়ান ফেরান্ডো আমাদের কাপ দিয়েছে, হাবাস আমাদের শিল্ড দিয়েছে, মলিনা আমাদের কাপ শিল্ড দুটোই দিয়েছে।
এখন লোবেরা এই টিমটাকে কি করতে পারে সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এই ছিল মোটামুটি 4জন কোচের কোচিং স্টাইলের মেন স্ট্র্যাটেজিগুলো। এরপরে সুযোগ হলে তাদের কোচিংয়ে কী কী প্রবলেম হয়েছে, কেন তারা কোন কোন ক্ষেত্রে সফল হয়নি, সেগুলো নিয়েও আলোচনা করব। যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তবেই করব। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।